আসসালামু আলাইকুম। আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায়ের তথ্যবোধ সিদ্ধান্ত নিয়ে 238 পৃষ্ঠার অনুশীলনী 3 নং সমস্যা নিয়ে আলোচনা করব। 3 নং সমস্যাটি বলা আছে, পাশের লেখচিত্রটি লক্ষ্য করো। পাশে যে লেখচিত্র দেওয়া আছে এটাকে লক্ষ্য করো এবং ক নম্বরের প্রশ্ন হচ্ছে লেখচিত্রটির নাম লেখো। এই লেখচিত্রটির নাম কি সেটা লিখতে হবে। লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? যে উপাত্তগুলো এখানে দেওয়া আছে উপাত্তগুলো কোন ধরনের? আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে লেখচিত্রটির নাম কি। তো এই লেখচিত্রটির নাম হচ্ছে একটি আয়তলেখ। যে লেখচিত্রটির নাম আয়তলেখ, যেটাকে ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম। এটা কেন আয়তলেখ সেটা হচ্ছে আয়তলেখর ক্ষেত্রে স্তম্ভগুলো পাশাপাশি লাগানো অবস্থায় থাকে। যেমন 117.5 থেকে 116.26.5 এর সাথে কিন্তু আবার লাগানো হচ্ছে যে 126.5 থেকে 135.5, মানে এক একটা স্তম্ভ একের সাথে লাগানো থাকবে, যেটার মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। হ্যাঁ, যদি কোনো ফাঁকা জায়গা না থাকে এবং স্তম্ভগুলো লাগানো অবস্থা থাকে সেটা হচ্ছে আয়তলেখ। আশা করি এটা বুঝতে পারছো। আর খ নম্বর বলছে লেখচিত্রটির উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত, মানে উপাত্তের ধরনটা কি। যে উপাত্তের ধরনটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যস্ত উপাত্ত। অবিচ্ছিন্ন মানে হচ্ছে আমাদের এই যে স্তম্ভটা আছে, হ্যাঁ, এই স্তম্ভটা হচ্ছে আমাদের 117.5 থেকে 126.5, এবং এটা পরবর্তী যে স্তম্ভটা আছে এই স্তম্ভটা হচ্ছে 126.5 থেকে 135.5, এবং এই স্তম্ভটা হচ্ছে 135.5 থেকে 144.5। তাহলে বোঝা গেল আমার এক একটা স্তম্ভের মধ্যে একটা মান দুইবার করে আসছে। যেমন এটার উচ্চ সীমা হচ্ছে 126.5, এই প্রথম স্তম্ভের। দ্বিতীয় স্তম্ভের নিম্ন সীমা হচ্ছে 126.5। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে আমাদের যে স্তম্ভগুলো আছে উপাত্তের ধরনটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যস্ত উপাত্ত। গ নম্বর বলছে যে এর প্রচুরক কত হবে, প্রচুরক শ্রেণী কত, প্রচুরক শ্রেণীটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে যেই শ্রেণীর গণসংখ্যা সব থেকে বেশি ওই শ্রেণীর শ্রেণীব্যক্তিটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। দেখি এই 140.5 থেকে 153.5 পর্যন্ত যে স্তম্ভটা আছে সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় এবং সব থেকে বেশি সর্বাধিক ফুলের চারা, যেটা আমাদের 12টি। তার আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে যেহেতু 140.5 থেকে 153.5 শ্রেণীতে ফুল গাছের সংখ্যা বেশি, সেহেতু প্রচুরক শ্রেণী হবে 140 থেকে 5 থেকে 153.5। গ নম্বরে বলছে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি কর। এই যে লেখচিত্রটা আছে এই লেখচিত্রের মধ্যে থেকে আমরা সারণী তৈরি করতে হবে। লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করা হলো। তো এখানে আমরা শ্রেণীব্যক্তি নিব এবং একটা নেব ফুলের গাছের সংখ্যা। তাহলে আমাদের একটা করা হচ্ছে শ্রেণীব্যক্তির, একটা হচ্ছে ফুলের চারার সংখ্যা। তো এখানে 117.5 থেকে 126.5 পর্যন্ত হচ্ছে আমাদের 1, 2, 3টি গাছ। তাহলে 117.5 থেকে 126.5 পর্যন্ত হচ্ছে আমাদের 3টি গাছ। তারপরে 126.5 থেকে 135.5 পর্যন্ত আমাদের চারা হচ্ছে 5টি। এই যে আমরা এখানে 5টি লিখে নিলাম। তারপরে 135.5 থেকে 140.5 পর্যন্ত আমার চারা হচ্ছে 9টি, যেটি যে ছক এখানে দেওয়া আছে। 135 থেকে 5 থেকে 140.5 পর্যন্ত হচ্ছে আমাদের 9টি। 140.5 থেকে 153.5 পর্যন্ত আমাদের চারা হচ্ছে 12টি। হ্যাঁ, তারপরে 153 থেকে 5 থেকে 162.5 পর্যন্ত চারা গাছ হচ্ছে আমাদের এখানে 5টি, এবং 162.5 থেকে 162.5 থেকে 171.5 পর্যন্ত আমাদের চারা গাছ হচ্ছে 4টি। তারপরে 171 থেকে 180.5 পর্যন্ত চারা গাছ হচ্ছে আমাদের 2টি। আর এটা হচ্ছে আমাদের সারণীটি। নম্বরে বলছে সারণী থেকে ঘর, মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। এই যে সারণীটা দেওয়া আছে এটা আমাদের সারণী তৈরি করছে, যে এই সারণীটা, এই সারণীর উপর ভিত্তি করে আমরা 3টা কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমাদের ঘর, তারপর হচ্ছে মধ্যক, তারপর হচ্ছে প্রচুরক। আর আমাদের এখানে গড় নির্ণয় করার জন্য নির্দিষ্ট করে বলা নাই যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো না প্রত্যক্ষতে করব। আর আমরা যেটা সহজ ভাষা করবো সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে নেব। তাহলে আমাদের এই যে 2টা ঘর এখানে আছে, শ্রেণীব্যক্তি এবং ফুল গাছের সংখ্যা, এই 2টা এখানে চলে আসবে। সাথে আমাদের যুক্ত হবে শ্রেণী মধ্যমান এবং FI/XI। তো একইভাবে আমরা এখানে এই মানগুলো লিখে নিলাম। আর এখানে ফুল গাছের সংখ্যা আমরা FI ধরে নেব, শ্রেণী মধ্যমান এবং FI/XI। শ্রেণী মধ্যমান নির্ণয় করার আমি শিখেছিলাম যে এই 2টা সীমা আমরা যোগ করব, যে
117.5 থেকে 126.5 যে আছে এই দুইটা সীমা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে আমাদের উচ্চ সীমা। এই দুইটা সীমা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তো এখানে আমাদের 117.5 সাথে যোগ হবে 126.5 যোগ করে আমরা ভাগ করে দেব 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করে আমাদের কত হচ্ছে এখানে যে 122। তাহলে এইটার শ্রেণীর মধ্যমান হচ্ছে 122। একইভাবে আমরা সবগুলো মধ্যমান এভাবে নির্ণয় করে নেব। আমি একটা দেখে দিচ্ছি যে 126.5 থেকে 135.5, তাহলে 126.5 যোগ 135.5 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে হচ্ছে আমাদের এখানে 131। একইভাবে আমরা সবগুলা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে নিম্নসীমা উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব। আর এফ আই এক্স আই নির্ণয় হচ্ছে আমাদের, এফ আই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা, গাছের সংখ্যা বা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা যেটাকে বলি। হ্যাঁ, এই গণসংখ্যার সাথে আমরা শ্রেণী মধ্যমান, এখানে গণসংখ্যা বলা হয়নি যেহেতু এখানে আমাদের বইয়ের মধ্যে গাছের সংখ্যা বলা হয়, সেখানে আমরা গাছের সংখ্যা লিখে নিলাম। এফ আই এক্স এ 3 দ্বারা 122কে আমরা গুণ করব। 3 দিয়ে 122কে গুণ 366, 5 দিয়ে 131কে গুণ করা হয় 655, 9 দিয়ে 140কে গুণ করা হয় 1260, 12 দ্বারা 149কে গুণ করা হচ্ছে 1788, 5 দ্বারা 158কে গুণ করা হচ্ছে 790, 4 দ্বারা 166কে গুণ করা হচ্ছে 668, 2 দ্বারা 174 গুণ করা হচ্ছে 348। এখন আমরা এই সমস্ত এফআই এক্স এগুলা যে আছে এগুলোকে আমরা যোগ করে নেব। আর এই সবগুলো যোগ করলে আমাদের হচ্ছে এখানে 5875। সামেশন এফআই এক্স আমরা লিখে নেব। এই সামেশন হচ্ছে সমষ্টি বা যোগফল বোঝায়। সামেশন হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে সমষ্টি কিংবা যোগফল। আর গণনের ক্ষেত্রে গণনের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের গড়ের প্রতীক এক্স বার, এটাকে বলে এক্স বার। তাহলে সামেশন এফআই এক্স আই ডিভাইডেড বাই এন, এই এফআই এক্স আইকে আমরা এই এন দ্বারা ভাগ করব। তাহলে 5875কে আমরা 40 দ্বারা ভাগ করলে হচ্ছে 146.875। তা নির্ণয় গড় 146.875। আমরা চাইলে এটাকে প্রত্যক্ষ পদ্ধতি না করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের উত্তরটা একই হবে। আমরা গড় নির্ণয় করে নিলাম, এখন আমরা নির্ণয় করব মধ্যক। আর মধ্যক যে আমরা একই সারণীটা ব্যবহার করব, আর সেক্ষেত্রে একটা নতুন কলাম যুক্ত হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক সারণীটা হচ্ছে আমাদের এই যে দুইটা নির্ণয় করেছিলাম, এই দুইটার সাথে আমাদের একটা এক্সট্রা কলাম যুক্ত হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই গড়টা মাস্ট বি লাগবে, এটা ছাড়া আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না। তাহলে অনুরূপভাবে আমরা ঘ নম্বরে যেটা পাইছিলাম যে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণীটি, এই সারণীটি দিয়ে আমরা 3টা তৈরি করব। তো এই সারণীটা আমরা হুবহুবভাবে এখানে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে একটা যুক্ত করলাম যে ক্রমযোজিত গণসংখ্যা। এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা প্রথমের যে গণসংখ্যা ছিল সেটা থেকে যাবে 3 এর 3, তারপরে এই 3 এর সাথে আমরা এই 5 যোগ করব। 5 এর 3 যোগ করলে হচ্ছে আমাদের 8, এই 8 এর সাথে আবার আমরা এই 9 যোগ করব। 8 এর 9 যোগ করলে হচ্ছে 17, এই 17 এর সাথে আমরা 12 যোগ করব, 12 যোগ করলে হচ্ছে 29, 29 এর সাথে আমরা আবার যুক্ত করব 5, 5 এর 29 হচ্ছে 34, 34 এর সাথে আমরা যুক্ত করব আবার 4, তাহলে হচ্ছে 28, 28 সাথে 2 যোগ করলে হচ্ছে আমাদের 40। তাহলে এখানে এন আমাদের 40। এইটা আমি একটু সহজ আবার বুঝিয়ে দিচ্ছি যে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করার নিয়ম হচ্ছে প্রথম আমাদের গণসংখ্যা যেটা ছিল এইটা হুবহুব বসে যাবে, বসে যাওয়ার পর থেকে আমরা পর্যায়ক্রমে একটা গুণ যোগ করব। যেমন 3 এর 3 এখানে বসে গেছে, যোগ করার মতো কোনো সংখ্যা নেই। এই 3 এর সাথে আমরা গণসংখ্যা যোগ করব। ক্রমযোজিত গণসংখ্যার উপরের শ্রেণীর সাথে গণসংখ্যার নিচের শ্রেণী আমরা যোগ করব। যেমন 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 9 যোগ করলে 17, 17 এর সাথে 12 যোগ করলে 29, 29 এর সাথে 5 যোগ করলে 34, 34 এর সাথে 4 যোগ করলে 38, 38 এর সাথে 2 যোগ করলে 40 হচ্ছে। আশা করি এটা বোঝার কথা। আর এখন আমাদের মধ্যক নির্ণয় করব। তাহলে এখানে n ডিভাইডেড বাই 2, n/2 সমান সমান n এর মান পাচ্ছি আমরা এখানে 40, এই 40কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 20 হচ্ছে। এই 20টা এখানে মূল 20 হচ্ছে, এই জায়গাটা বোঝার যে আমরা 20, যে এখানে 20 দেখো তো এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে থেকে এই যে ক্রমযোজিত গণসংখ্যাগুলো পাইছে এটার মধ্যে 20 আমাদের এই 20 যে পাইছে এটা কোথায় আছে? এই 20টা অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের 29 এর মধ্যে, কারণ এখানে 20 এর বেশি, তার মানে 20টা এটার মধ্যেই আছে। এখানে হচ্ছে 17, 17 পরে কিন্তু 20, 17 আগে না, তাহলে এইটার পরে 20 আমাদের আছে এই 29 এর মধ্যে। তাহলে এই 29টা কোন শ্রেণীর মধ্যে আছে দেখো তো?
144 থেকে 0.5 থেকে 153.5। আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এই 2 দ্বারা এনকে ভাগ করে যে মানটা পাবো এই মানটা কোথায় আছে আমাদেরকে সেটা দেখবো এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে। আমরা 20টা পাচ্ছি 29-এর মধ্যে থেকে, আর এই 29টা হচ্ছে আমাদের 144.5 থেকে 153.5 শ্রেণীতে। হ্যাঁ, শ্রেণীতে বিদ্যমান। সুতরাং মধ্যক শ্রেণী হলো 144.5 থেকে 153.5, এটা 153.5। তাহলে মধ্যকের সূত্র আমরা জানি যে L প্লাস n/2 মাইনাস FC ডিভাইডেড বাই FM ইন্টু H। তাহলে এখানে L হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের L এর মান, n/2 যে আমরা এখানে পাইছিলাম n/2 হচ্ছে 20, অথবা আমরা বাইর করতে পারি যে 40/2 = 20। FC, এই যে এফসিটা হচ্ছে আমাদের যে শ্রেণীর মধ্যে আমরা মধ্যকটা পাইছিলাম, যেমন 20 পাইছিলাম, এটা যে শ্রেণীর মধ্যে পাইছি এই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যার গড়টা হচ্ছে আমাদের এফসির মান। তুমি দেখো তো এখানে আমরা 20 যে পাইছিলাম মধ্যকের, এই 20 পাচ্ছি আমরা 29-এর মধ্যে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 144.5 থেকে 153.5। তাহলে যে শ্রেণীর মধ্যে আমরা মধ্যকটা পাইছি এর পূর্ব মানে কি আগের ক্রমযোজিত গণসংখ্যার মানটা হচ্ছে আমাদের এফসি। আর এফএম হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের এফএম এর মান, এটা হচ্ছে আমাদের এফএম, এটা হচ্ছে আমাদের এফসি। তাহলে এফসি 17, এফএম হচ্ছে 12, আর এইচ, এই যে আমরা এইচ এখানে লিখলাম, এইচ হচ্ছে আমাদের শ্রেণীর ব্যবধানটা, যে এখানে আমাদের 117.5 থেকে 126.5 এখানে শ্রেণী ব্যবধান কত সেটি দেখি। তো আমরা এখানে 117.5, 118.5, 119.5, 120.5, 121.5, 122.5, 123.5, 124.5, 125.5। যেহেতু এখানে 26টা আছে, 26টা আমি হিসাব করবো এই শ্রেণীর মধ্যে, তাহলে আমাদের এখানে হচ্ছে 9 শ্রেণীর মধ্যে হচ্ছে আমাদের এখানে 9 করে। তো আমরা মানটি বসে নিতে যে এল এর মান 144.5, n/2 মান হচ্ছে আমাদের 20 মাইনাস এফসি হচ্ছে 17, এফএম হচ্ছে আমাদের 12, এইচ হচ্ছে আমাদের 9। তাহলে আমাদের এখানে 20 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 3, আর বাকি সম্পূর্ণ ঠিক আছে। তাহলে 144.5 এর 5, এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণ, এই 9 নিচে মনে আমাদের 1 আছে, 1 থাকলে 3 নং 27, নিচে 12, আর এই 12 দিয়ে 27কে ভাগ করলে পাচ্ছি আমরা 2.25, আর সবটা যোগ করলে হচ্ছে আমাদের এখানে 146.75, আর এইটা হচ্ছে আমাদের মধ্যক। সুতরাং মধ্যক হচ্ছে আমাদের 146.75। এখন আমরা এই গড় মধ্যক নিলাম, বাকি আছে আমাদের শুধুমাত্র প্রচুরকটা। এখন আমরা প্রচুরকটা নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে এক্সট্রা কোনো কলাম লাগে না, যে আমরা এই উপাত্ত থেকে যে ছকটা পাইছিলাম এই ছকটার উপর ভিত্তি করে আমরা প্রচুরকটা নির্ণয় করব। তো প্রচুরকের মধ্যে আমরা যে গড়টা লেখা সেটা হচ্ছে আমাদের গহ নাম্বারে, হ্যাঁ, যে লেখচিত্র থেকে যে ছকটা তৈরি করছিলাম এই ছকটার উপর ভিত্তি করা হবে, এখানে নতুন কোনো কলাম আমাদের যুক্ত করতে হবে না। তো এখানে প্রচুরক নির্ণয় সারণীটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, মানে গাছের সংখ্যা, দুইটা দিয়ে হবে। দেখেন আমরা যেটা সেভাবে লিখে নিলাম। তো এখানে প্রদত্ত উপাত্তে সর্বাধিক গাছের সংখ্যা হচ্ছে 12, তাই প্রচুরক শ্রেণী হলো 144.5 থেকে 153.5। তো এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা, হ্যাঁ, বা সর্বোচ্চ গাছের সংখ্যা হচ্ছে আমাদের 12টি। এই 12 এখানে হওয়ার কারণে আমাদের এই 12-র যে শ্রেণীব্যাপ্তিটা আছে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে প্রচুরক শ্রেণীর সূত্র হচ্ছে যে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। L হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 হচ্ছে আমাদের যে শ্রেণীর মধ্যে আমাদের প্রচুরকটা আছে, মানে সর্বোচ্চ গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা থেকে, মানে যে শ্রেণীর মধ্যে আমাদের প্রচুরকটা আছে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের 12। তাহলে 12 থেকে তার পূর্ববর্তী গণসংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি F1, যেমন 12 বিয়োগ 9, যেমন F1 হচ্ছে আমাদের 12 বিয়োগ 9 সমান 3, আর F2 হচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যার নিচের বা পরবর্তী গণসংখ্যার বিয়োগফল, মানে উপরেরটা বিয়োগ করলে হচ্ছে আমাদের F1 আর নিচেটা বিয়োগ করলে হচ্ছে আমাদের F2। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমাদের F2, 12 থেকে 5 বিয়োগ হচ্ছে আমাদের 7, আর F2 হচ্ছে আমাদের 7, এস হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান যেটা হচ্ছে 9। হ্যাঁ, সূত্রের মধ্যে আমরা মান বসালে পাচ্ছি F1 হচ্ছে আমাদের এখানে 3, F1 এখানে 3, আবার এখানে F1 3 প্লাস আর প্লাস, F2 হচ্ছে আমাদের 7, এস হচ্ছে আমাদের 9। তাহলে এখানে যেটা আছে লিখে নিলাম যে 3-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 10, 3-এর সাথে 9 গুণ করলে হচ্ছে এখানে 3 নং 27, এই 10 দ্বারা 27কে ভাগ করলে পাচ্ছি 2.7, আর 140.5-এর সাথে 2.7 গুণ যোগ করা হচ্ছে 147.2। সুতরাং নির্ণয় প্রচুরক হচ্ছে 147.2।
2। আশা করি সকলে এই যে লেখচিত্রটা আছে এই লেখচিত্র যে সমাধানগুলো আমরা করলাম 3 নঙ্গে, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে আমাদের এখানে লেখচিত্র বিন্যস্ত সারণী তৈরি করাটা, ঘর, মধ্যক ও পরিচালক, এই 3টা। আশা করি এটা সকলে বুঝতে পারছেন।